ব্র্যান্ড আসলে হারার দেয়ার আর মেনি রিজনস, এবং আপনি যদি ধরেন এস্টাবলিশড ব্র্যান্ড বলেন যারা হচ্ছে লেটস সে দে আর ভেরি বিগ, তো এত বড় ব্র্যান্ড হয়ে হারার তো কোনো কারণ নেই, বাট দেয়ার আর স্পেসিফিক রিজনস। হয় না, অনেক সময়ে যখন আপনি অনেক বড় হয়ে যান ইউ গেট ভেরি কমপ্লাসেন্ট, এবং ইউ ইগনোর দ্য কনজিউমার ফিডব্যাকস অর দ্য কনজিউমার ইনসাইটস। যখন আপনি শুনবেন না কনজিউমারের কথা, তখন আসলে এই ফেল হওয়ার একটা বড় একটা কারণ থাকে। গ্যাপের ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে কোকের তো 1-2 মাস লেগেছিল আবার ফেরত আসতে, গ্যাপ টুক জাস্ট 1 উইক। কখনো কি মনে হবে যে এটা হার্লি ডেভিডসন ইজ আ ব্র্যান্ড অফ গ্রুমিং অর ফুডস? তোমার বিজনেস হয়তো খুব ভালো, বাট ইউ ডোন্ট সাডেনলি go into another world with the same brand name. Your brand name may be very strong, but you don't stretch it into that part. সো তখন তাহলে আমাদের ফেজ ওয়াইজ 4টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ হয়েছে, যে ফার্স্ট ফেজ আমরা কি করব, পরের 2 মাসে কি করব, বা 3 মাসে কি করব, পরের 3 মাসে কি করব। সো ফার্স্ট যে কাজটা হয়েছে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, আমরা রিয়েল প্রোডাকশন লাইন অফিসারদের নিয়ে আমরা একটা ক্যাম্পেইন বানিয়েছি। আমরা আমাদের টিমের সবাইকে নিয়ে ক্যাম্পেইন বানিয়েছি, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট যে তুমি বলছো, if you're authentic, be authentic, tell the facts and figures proudly. যত বাধাই আসুক, you continuously talk about the facts, you don't go beyond the facts. নিউট্রিশন অ্যাফোর্ডেবল করব বাংলাদেশের জন্য, বিকজ there is huge opportunity. এটা তো it's not a rocket science, but can you actually make affordable nutrition product considering, of course, the production quality, the production cost, scale? Can you scale it up? It went to, let's say, একটা বড় 2000 কোটি টাকার উপর একটা কোম্পানি দিয়ে বিকেম। এটার ওয়ান অফ দ্য কন্ট্রিবিউশন ছিল হচ্ছে ড্যানো ডেলি পুষ্টি, 10 টাকার 1 গ্লাস দুধ। এভরিথিং মুভস ভেরি ফাস্ট। এখন ইফ ইউ টেক স্লো ডিসিশন, আছে করতে করতে রিসার্চ করতে 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 দেখা যাবে যে আরেক কোম্পানি নেমে ব্যবসা করে চলে গেছে, তখন আমি চিন্তা করতেছি যে কি করব। সো হোয়াট ইজ এমপ্যাথি? এমপ্যাথি হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড ইউর পিপল। ধরেন আপনি, আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইউ, যে আপনি এখন এই মুহূর্তে হোয়াট ইজ ইউর মেন্টাল কন্ডিশন, হোয়াট ইজ ইউর ফিজিক্যাল কন্ডিশন, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একটু গো স্লো, বিকজ স্পিড ইজ ইম্পর্ট্যান্ট, বাট সামটাইমস ইউ নিড টু টেক আ ব্যাক স্টেপ। আমি 3টে জিনিস বলবো, এবং এই 3টে জিনিস আমি আসলে সবখানেই বলি: অ্যাডাপ্টেবিলিটি, অ্যাজিলিটি এবং কিউরিওসিটি। ফোকাস অন ইয়োর নিড গ্যাপ। আমি যে প্রোডাক্টটা আজকে বানাচ্ছি, এই যে চা বা কফিটা বানাচ্ছি, অর হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, এই যে প্রোডাক্টটা বানাচ্ছি, এইটা কাদের জন্য বানাচ্ছি, অ্যাকচুয়ালি নিড আছে কি না। আজকের অতিথির গল্প শুনলে মনে হবে উনি শুধু ব্র্যান্ড বিল করেন না, ব্র্যান্ড ক্রাইসিস ম্যানেজ করে থাকেন সুন্দরভাবে। 2015 সালে ম্যাগি নুডলস যখন খুব বড় ধরনের সমস্যায়, তিনি তখন ছিলেন সামনে। যখন সাউথ ইস্ট এশিয়া নিয়ে আরলা ফুডস ইনোভেশনের কথা ভাবে, তিনি ভাবেন স্ট্র্যাটেজি কি হবে। আর আজ ফিলিপ মরিস বাংলাদেশের হেড অফ কমার্শিয়াল হিসেবে তিনি দেখছেন নতুন একটি কনজিউমার গ্রুপ। তিনি বিশ্বাস করেন বাজার হারানো মানে সব হারানো নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। আজকের আড্ডায় আমরা শুনব বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো কিংবা ইনোভেশনের গল্প, আর এক পেশাদার মানুষ কিভাবে নিজেকে তৈরি করেছেন গেম অফ গ্রোথের জন্য। এসো, আজ আমরা কথা বলবো ফিলিপ মরিস বাংলাদেশের হেড অফ কমার্শিয়াল জনাব নাজমুল হুদার সাথে। নাজমুল হুদা, কিন্তু আমরা তাকে সবাই নাইম হিসেবে ডেকে থাকি। নাইম, ওয়েলকাম টু এশো। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই হোপ ইউ আর ডুইং গুড। আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রথমেই আপনার শৈশব দিয়ে শুরু করি। শৈশব কোথায় কেটেছে? আমি ঢাকারই। আমি ছোটকাল থেকেই ঢাকায়।
আমার স্কুল কলেজও ঢাকায়, আমি মতিঝিল মডেলে পড়াশোনা করেছি, তারপর গভর্নমেন্ট সায়েন্স, তারপর বিন টু ইস্ট ওয়েস্ট, আমার বিবিএ এমবিএ সব ইস্ট ওয়েস্টেরই। সো আমি আসলে ফুল ফ্যামিলি আমরা ঢাকাতেই বড় হয়েছি। আব্বা বাইরে ছিলেন, মারা যাওয়ার পর আব্বাকে আসলে আর আমরা বাংলাদেশে আনি নেই। সো আমরা ৩ ভাই বোন এখানেই ছিলাম, পরে আম্মা চলে আসছিল। সো ঢাকাতেই ইভেনচুয়ালি আমার শৈশব বলেন, যৌবন বলেন, এখন যে এখানে আছি, সো ইটস অল ঢাকা। কাজের শুরুটা হয়েছিল কোন ব্র্যান্ড নিয়ে? আমি আসলে আম যদি একটু পেছনে যাই, আমি চাকরিতে ঢুকি হচ্ছে নেসলেতে। সো আমি প্রথমে জয়েন করি আসলে টেরিটরি অফিসার হিসেবে। সো আমার শুরুটা কিন্তু সেলস ডিপার্টমেন্টে। তো ২-২.৫ বছর ছিলাম এবং এই যে বারবার বলছি না যে সবই ঢাকাতে, সৌভাগ্যক্রমে আমার ফার্স্টে ২ বছর পোস্টিংও ঢাকাতেই ছিল। সো আমি ১.৫ বছর ছিলাম কারণ বাজার, তারপরে ছিলাম যাত্রাবাড়ি। সো কখনো বের হয়নি আসলে ঢাকা থেকে, বুঝছেন। সো ওখান থেকে যখন আমি ব্র্যান্ডে আসি ফার্স্টে ২.৫ বছর পর, তখন আমি ডেইরিতে ছিলাম ক্যাটাগরি, ইটস ডেইরি ক্যাটাগরি, যেখানে আসলে নিডোর একটা প্রজেক্ট দেখতাম। ব্রেকফাস্ট সিরিয়ালস বলে একটা ক্যাটাগরি আছে, সো পুরো ব্রেকফাস্ট সিরিয়ালস ক্যাটাগরিটা ম্যানেজ করতাম। এই তো, সো সেইভাবে আসলে আমার যাত্রা শুরু আর কি। তারপর তারপর তো আস্তে আস্তে পথ চলা শুরু। তারপর আমি পুরো ব্রেকফাস্ট সিরিয়ালসের ক্যাটাগরিটা পেয়ে যাই, সেটা নিয়ে কিছুদিন কাজ করেছি। তারপর ২০১৫-তে হচ্ছে পুরো আমাকে ম্যাগি নুডলসটা দেওয়া হয়েছিল। সো ম্যাগি নুডলসটা আসলে তখন নেসলের ফুড অ্যান্ড বেভারেজ সেগমেন্টের প্রায় 65% কন্ট্রিবিউট করতো বিজনেসেস। সো আই গট আ ভেরি হিউজ বিজনেস টু হ্যান্ডেল অ্যাট দ্যাট টাইম। তো আর প্লাস হচ্ছে ম্যাগি ওই সময় এক্সট্রিম লেভেলে পপুলার, প্রায় ৭৫% লেভেলে মার্কেট শেয়ার ওই সময়। এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা আমি আরো পরে করব। ওইটা আমি গেস করতে পারি আপনি কোন প্রশ্নটা করবেন, বিকজ এটা সবাই করে, বাট এনিওয়েজ। সো নেসলে থেকে আপনি কোথায় গেলেন? তারপর নেসলে থেকে আই মুভড আউট টু আরলাতে আমি একটা রিজিওনাল রোলে ছিলাম, যেখানে আসলে আমি অ্যাফোর্ডেবল নিউট্রিশন ড্রাইভ দিতাম। বাট মেইনলি আসলে টার্গেটই ছিল বাংলাদেশ মার্কেটে কীভাবে উই ড্রাইভ দি অ্যাফোর্ডেবল নিউট্রিশন। সেখান থেকে আই মুভড ব্যাক টু নেসলে এগেইন। সেখানে নেসলে আমাকে বিজনেস হেড হিসেবে দায়িত্ব দিয়েছিল টু লুক আফটার দ্য ডেইরি ক্যাটাগরি। সেখানে আমি ২-২.৫ বছরের মতো ছিলাম। তারপর আই মুভ টু এশিয়ান পেইন্টস। এশিয়ান পেইন্টস এজ আ হেড অফ মার্কেটিং। সো সেখানে হচ্ছে আমি ১.৫-২ বছরের মতো ছিলাম। এশিয়ান পেইন্টস থেকে আই মুভ টু ফিলিপ মরিস। এখানে এখন তো প্রায় ২ বছর হবে এবং আমি এখানে আসলে আই হেড দি সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। সো আমি হচ্ছে মোটামুটি নিউট্রিশন, কেমিক্যাল এবং এখন ওই আই সেল টোবাকো। সো আই হ্যাভ মাল্টি ক্যাটাগরি এক্সপিরিয়েন্স ইন মাই লাস্ট 18 years of. নাইম, আমরা এমন এক সময় আছি, দ্রুত পরিবর্তনশীল সময়। মানুষ দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে। এই সময় ভালো ব্র্যান্ডও হেরে যায়, অনেক নামি ব্র্যান্ড বাজার থেকে হারিয়েও গেছে। আপনার মতে একটা ব্র্যান্ড কেন হারে এখন? ব্র্যান্ড আসলে হারার দেয়ার আর মেনি রিজনস। এবং আপনি যদি ধরেন এস্টাবলিশড ব্র্যান্ড বলেন, যারা হচ্ছে লেটস সে দে আর ভেরি বিগ, তো এত বড় ব্র্যান্ড হয়ে হারার তো কোনো কারণ নেই, বাট দেয়ার আর স্পেসিফিক রিজনস। মেবি কাপল অফ রিজনস যদি আমি বলি, যে ফার্স্ট রিজন উড বি, হয় না অনেক সময়ে যখন আপনি অনেক বড় হয়ে যান, ইউ গেট ভেরি কমপ্লাসেন্ট এবং ইউ ইগনোর দ্য কনজিউমার ফিডব্যাকস অর দ্য কনজিউমার ইনসাইটস। সো অনেক সময় আমার কান দেখা যায় বন্ধ করে আমি বসে আছি, আমি কনজিউমার ইনসাইট পেয়েছি, রিসার্চ করে একটা রেজাল্ট পেয়েছি, বাট বিং অ্যাডামেন্ট আমি বলছি যে না, আমি এটা দরকার নেই, লেটস গো অ্যাহেড উইথ দিস ডিসিশন। তো অনেক সময় যখন আপনি কনজিউমারের কথাটা না শুনবেন, there is a chance to fail. এবং I give you one of the popular example. কোক তো ইজ ভেরি পপুলার, ইটস আ ভেরি এস্টাবলিশড ব্র্যান্ড, সেঞ্চুরি ধরে আছে। ইফ ইউ ক্যান রিমেম্বার 1995-এ, ইফ আই এম নট রং, 1995-এ কোক কিন্তু দে ওয়ান্টেড টু চেঞ্জ দ্য রেসিপি, এবং রেসিপিটা চেঞ্জ করে কিন্তু ওরা নেমেছিল। সেখান থেকে কিন্তু কনজিউমার ফিডব্যাক আসছে যে এই যে নতুন রেসিপি সেটা কিন্তু ভালো লাগছে না আমাদের, তোমরা নামিও না। বাট দে ইগনোরড দ্য কনজিউমার ইনসাইটস। রেজাল্ট কী হলো? ১ মাস শেষ বিজনেস, আবার দে ওয়েন্ট ব্যাক টু দ্য প্রিভিয়াস রেসিপি। তো অনেক সময় যখন ইউনো ওভার হিয়ার অর যখন আপনি শুনবেন না কনজিউমারের কথা, তখন আসলে এই ফেল হওয়ার একটা বড় একটা কারণ থাকে। সেকেন্ড যদি বলি যে দেখেন, বড় ব্র্যান্ড হয় তখনই যখন ইউ আর কনসিস্টেন্ট থ্রু আউট ইউর জার্নি। লেটস আমি যদি বলি যে ম্যাগি কি কালার ব্র্যান্ডের, তো আপনি কিন্তু বলবেন ম্যাগি ইয়েলো। সো কেন? বিকজ কনসিস্টেন্টলি আফটার ইয়ার্স ধরে কিন্তু ওরা একটা ব্র্যান্ড আইডেন্টিটি এস্টাবলিশ করেছে। সো যখন আমি বলি ব্র্যান্ড আইডেন্টিটি,
নর্মালি কি হয় যে ব্র্যান্ডের লোগো আসে চিন্তায়, ব্র্যান্ডের নাম আসে, কালার আসে, টোনালিটি আসে, বা কি বলে সেটা আসে নর্মালি টপ অফ মাইন্ডে। সো এগুলো নিয়ে কখনো মানে আনলেস অর আনটিল দেয়ার আর স্পেসিফিক ইম্পর্টেন্ট রিজনস ইউ ডোন্ট চেঞ্জ ইট। অনেক সময় বড় বড় ব্র্যান্ড এটাও কিন্তু অনেক সময় ইগনোর করে, যেমন হচ্ছে গ্যাপ। গ্যাপ প্রবলি 90s-এ দে হ্যাড আ ভেরি গুড ব্র্যান্ড স্ট্রেংথ, ইকুইটি ওয়াজ এক্সট্রিমলি হাই। হঠাৎ করে ওদের মনে হলো আমাদের লোগোটা পোষাচ্ছে না, লোগোটা একটু চেঞ্জ করি, লোগোটা চেঞ্জ করেছে। গ্যাপের ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে কোকের তো 1-2 মাস লেগেছিল আবার ফেরত আসতে, গ্যাপ টুক জাস্ট 1 উইক। লোগো চেঞ্জ করেছে, যারা গ্যাপ ইউজার ছিল ওরা বলছে এটা কি লোগো, এটা যাচ্ছে না, দিস ডাজ নট গো উইথ আওয়ার আইডেন্টিটি, পার্সোনালিটি, কিছুই যাচ্ছে না। দেওয়ার ব্যাকল্যাশেস। এক সপ্তাহের মধ্যে গ্যাপ কেম ব্যাক টু দেয়ার ওল্ড আইডেন্টিটি। তো যখন ইউর বিগ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কনসিস্টেন্সি ইজ এক্সট্রিম লেভেল ইম্পর্ট্যান্ট। ইউ ক্যানট চেঞ্জ ইউর থিংস 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বা ইভেন 1 ডিকেড 2 ডিকেডের পরে। সো এইরকম ডিসিশনে দেখা যায় অনেক সময় ব্র্যান্ড ফেল করে। আরও একটা রিজন মেবি যখন ইউ ওয়ান্ট টু স্ট্রেচ ইউর ব্র্যান্ড টু মাচ। স্ট্রেচ মানে কি, ধরেন ওয়ান অফ দ্য এক্সাম্পল, আমি একটু পুরোনো, আমি বাংলাদেশে দু একটা এক্সাম্পল দেবো, বাট হার্লি ডেভিডসন যখন শুনি কি মনে হয়, ইটস ভেরি রকি বাইক, মাচো। আপনি শুনলে অবাক হবেন যে হার্লি ডেভিডসন অলসো স্ট্যান্ডস ফর অটোমোবিল, রাইট? সো কখনো কি মনে হবে যে এটা হার্লি ডেভিডসন ইজ আ ব্র্যান্ড অফ গ্রুমিং অর ফুডস? তো দে অলসো ওয়ান্টেড টু স্ট্রেচ দেয়ার ব্র্যান্ড। হার্লি ডেভিডসন চাচ্ছিল যে আমরা এক কাজ করি, আমরা তো বাইক অনেক দিন থেকে বিক্রি করছি, লেটস ডু সামথিং, লেটস গো ইন টু দি গ্রুমিং বিজনেস। হার্লি ডেভিডসন লঞ্চড আফটার শেভ perfume that didn't work at all because consumers were confused যে বাবা হার্লি ডেভিডসনকে আমি এইটা জানতাম, হঠাৎ করে এখানে আসছে। ইভেনচুয়ালি কোলগেট স্টার্টেড আ ফুড বিজনেস, আপনি যদি ইফ ইউ ক্যান রিমেম্বার, ফ্রোজেন ফুড বিজনেস অর রেডি টু ইট বিজনেস একটা ছিল। সো ইউ ডোন্ট মানে তোমার বিজনেস হয়তো খুব ভালো, বাট ইউ ডোন্ট সাডেনলি go into another world with the same brand name. Your brand name may be very strong, but you don't stretch it into that part. সো এইসব কারণে কিন্তু ব্র্যান্ড ফেইল হয়। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ব্র্যান্ডকে আসলে কতটুকু স্ট্রেচ করবেন যেটা উইল বি রেলেভেন্ট টু ইয়োর কারেন্ট কনজিউমার্স। লাস্ট এক্সাম্পল আমি দিব যে প্রবলি ওয়ান অফ দ্য রিজন উড বি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কেন? বিকজ ম্যানেজমেন্ট অনেক সময় নিজে কিছু টাইট ডিসিশন নেয়, তাদের মাথায় কিছু থাকে, সো দে টেক আ বিট অফ ডিফারেন্ট ডিসিশনস যেটা ব্যাকফায়ার্স। যেমন হচ্ছে মিমি চকলেট, এবং আমাদের ইভেনচুয়ালি শৈশবে মিমি ছাড়া আসলে কিছু ছিল না। তো মিমি এখন সাকসেসফুল না কেন? উই নিউ যে ইটস এ গুড ব্র্যান্ড বিকজ নাম্বার ওয়ান, দি ম্যানেজমেন্ট দেয়ার ডিড নট invested behind the manufacturing capability. সো ওদের যে 70 সালে যে মেশিন ছিল, ওই মেশিন দিয়েই কিন্তু ওরা কন্টিনিউ করেছে, যেখানে অন্যান্য নতুন নতুন মেশিন আসছে। সো দে ডিডন্ট ইনভেস্ট ইনাফ মানি। কেন দরকার টাকা খরচ করার, থাকুক না, এটা দিয়ে যতটুকু পাই চলবে। তো কি হলো, দিন শেষে পুরনো মেশিন দিয়ে চলতে গেলে আপনার প্রোডাকশন কস্ট বাড়বেই, সেটা উইল হিট ইউর এমসিতে হিট হওয়া মানে হচ্ছে আপনার প্রফিটেবিলিটি ইস্যু। সো ঘুরে ফিরে লো প্রফিটেবিলিটি, লো মার্জিন, নেগেটিভ প্রফিটেবিলিটি কতদিন চলবেন? এক্স্যাক্টলি তাই হয়েছে। সো প্লাস হচ্ছে নতুন কিছু ইনোভেশন করেনি, যেমন বোম্বে সুইটসের আপনি যদি দেখেন, বোম্বে সুইটসের সেই ইয়েলো রিং চিপস কিন্তু এখনও আছে, হুইচ ইজ গুড কনসিস্টেন্সি। বাট যেখানে বাচ্চারা বা যারা চিপস খায় তারা তো অনেক ডিফারেন্ট কিছু চায়, ফ্লেভার চায়, এই চায় ওই চায়, লেইস, বিভিন্ন কোম্পানি কিন্তু অনেক চিপস নিয়ে আসছে। বোম্বে সুইটস ওই এক ঘুরে ফিরে আপনার ওই রিং চিপস আর পটেটো। অবশেষে গুড যে বোম্বে সুইটস হচ্ছে গত 4-5 মাস আগে দে লঞ্চড কাপল অফ ফ্লেভার্স, পাস্তা ফ্লেভার অ্যান্ড সামথিং ইন আ ভেরি ফাঙ্কি প্যাকেজিং। সো অ্যাটলিস্ট একটা কোম্পানি, লোকাল একটা কোম্পানি শুনেছে, দে আন্ডারস্টুড দ্য কনজিউমার নিড অ্যান্ড দে স্টার্টেড ইনভেস্টিং বিহাইন্ড ইনোভেশন, বাট মিমি ডিডন্ট ডু ইট অ্যান্ড ইটস গন। সো এইসব কারণে আসলে ইভেন মানে যখন আপনি বড় হন, এইসব 2-3টা কারণে there is a huge chance যে you may fall hard. So you have to ensure that you listen to consumer, you be authentic,
ইউ কিপ দ্য ট্রেন্ড। নকিয়া এত বড় কোম্পানি, দে ফোকাসড অন হার্ডওয়্যার, যেখানে বাকি সব কোম্পানি ফোকাসড অন সফটওয়্যার, অ্যাপ, কনজিউমার প্রেফারেন্সেস, কীভাবে ইউজ হচ্ছে, নতুন নতুন জিনিসপত্র আসছে, সেগুলোতে ফোকাস করেনি। দে কেপ্ট ফোকাসিং অন হার্ডওয়্যার, পড়ে গেল। সো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যখন you need to stretch, you need to grow your business, and when sustainability is a big concern for you. দারুণ চমৎকার একটা উদাহরণ শুনলাম। যে প্রশ্নটা করব বলেছিলাম শুরুতে সেটা করি। 2015 সালে ম্যাগি ক্রাইসিসের সময় মানুষ শুধু প্রোডাক্ট না, একটা বিশ্বাস হারিয়েছিল প্রোডাক্টের উপর। কনজিউমারের বিশ্বাস ফিরিয়ে আনতে আপনার ভাষায় কি লাগে এবং কি করেছিলেন সেই সময়? দেখেন, একটা স্পেশালি ব্র্যান্ডস লাইক ম্যাগি, যেই ব্র্যান্ডটা আসলে টক্স অ্যাবাউট ফ্যামিলি নিউট্রিশন, সো এখানে আসলে মায়েদের আস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে ম্যাগি তো ইভেনচুয়ালি বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, সো এই ব্র্যান্ডটা মায়েদের কিন্তু চরম একটা প্রিয় একটা ব্র্যান্ড ছিল, যেখানে মারা একদম নিশ্চিত থাকতো যে ম্যাগি কোয়ালিটি খুব ভালো, ম্যাগি নিউট্রিশন খুব ভালো দিচ্ছে, এবং ম্যাগি ইজ দ্য সেফেস্ট বেস্ট চয়েস দ্যাট দে ক্যান হ্যাভ। এবং হচ্ছে বাচ্চারাও খুব মজা করে ম্যাগি খেত বিকজ ইট ওয়াজ ব্রিলিয়েন্ট ইন টেস্ট, ইট ইজ ইভেনচুয়ালি। সো ওইখানে যখন হঠাৎ করে একটা নিউজ আসলো, যেটা আমরা দেখেছি যে ইন্ডিয়াতে একটা নিউজ হয়েছে, যেটা আসলে অথেন্টিক ছিল না, বাট ওইখানে যাব না আমি, বাট ওই নিউজটার কারণে দেখা যাচ্ছে ওইটার একটা স্পিল ওভার ইফেক্ট কিন্তু বাংলাদেশে হয়েছে। আমি যখন ম্যাগি দেখা শুরু করি 2014-তে, তখন হচ্ছে আমাদের মার্কেট শেয়ার ছিল অলমোস্ট লাইক 75%, অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ বিগ ইট ওয়াজ, মানে মার্কেট শেয়ার 75%। ওই সময় যখন আমরা ইন্ডিয়ার এই ঘটনার কারণে একটা হিট খাই, আই ক্যান রিমেম্বার আমার প্রথম মাসে আমার বিজনেস চলে গিয়েছে 50%-এ, একদম ধাপ করে। তারপর হচ্ছে আমরা মার্কেট শেয়ার তো পরে আস্তে আস্তে আসছে, বাট মার্কেট শেয়ারও প্রথম মাসে নেমে গিয়েছিল, ইফ আই ক্যান রিমেম্বার, অলমোস্ট লাইক 40%-এরও নিচে। মানে দিস ওয়াজ মানে টেরিবল আর কি। তো আমরা তখন একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম করলাম, বিকজ এরকম একটা ক্রাইসিস সামলানোর জন্য অবশ্যই উই নিড আ ক্রাইসিস টিম, ম্যানেজমেন্ট টিম। সো সেখানে উই ফাউন্ড আউট কাপল অফ প্ল্যাটফর্ম যেটা আমরা অ্যাক্টিভেট করবো, বিকজ ফার্স্ট অফ অল আমরা কি সলিড? ইয়েস, উই আর সলিড, উই নো ম্যাগি কোয়ালিটি, উই নো নেসলে কোয়ালিটি, সো কোয়ালিটিতে কোনো ঝামেলা নাই। সো নাও তাহলে আমরা কিভাবে আসলে নিজেদের আস্থাটা ফিরে আনবো, কিভাবে আমরা সবাইকে জানাবো যে দেখো আমাদের কিন্তু কোনো কিছু নেই, উই আর অথেন্টিক, উই আর সেফ। সো তখন তাহলে আমাদের ফেজ ওয়াইজ 4টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ হয়েছে, যে ফার্স্ট ফেজ আমরা কি করব, পরে 2 মাসে কি করব, বা 3 মাসে কি করব, পরে 3 মাসে কি করব। সো ফার্স্ট যে কাজটা হয়েছে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যখনই কোনো ব্র্যান্ডের আস্থা নিয়ে প্রশ্ন আসে বা ট্রাস্ট নিয়ে প্রশ্ন আসে, দ্য ফার্স্ট থিং ইউ ডু ইজ ইউ টেল দ্য 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 অ্যাকচুয়াল স্টোরি, এবং ইউ টেল দ্য কনজিউমার্স হোয়াট ইউ আর। উই অ্যাকচুয়ালি ডিড। আমরা বলেছি যে দেখো ম্যাগি ইজ অ্যাবসলিউটলি সেফ। আমরা ওইটা বলতে পারি না যে তুমি কোথায় দেখেছো, কোথায় শুনেছো, কি শুনেছো, এটা ভুল না। আমরা বলবো আমরা কি, উই আর সেফ। কেন সেফ? উই হ্যাভ অল দি সার্টিফিকেটস, অল দি ইনগ্রিডিয়েন্ট সার্টিফিকেটস। কোথেকে? একটা জায়গা থেকে না, আমরা বিএসটিআই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ল্যাব, গুড, বাট অনেক সময় অথেন্টিসিটির একটা কোশ্চেন থাকে বাংলাদেশের ল্যাবে। সাথে আমরা তখন হচ্ছে আমরা সিঙ্গাপুরে টেস্ট করিয়েছি, আমাদের সুইজারল্যান্ডে টেস্ট হয়েছে নিজস্ব ল্যাবে। আমরা হচ্ছে এখানকার অডিট গ্রুপকে দিয়ে আমরা বাইরে 2টা দেশে টেস্ট করেছি। সবগুলো 5, 6টা, 7টা, 8টা দেশের রিপোর্ট নিয়ে আমরা কনজিউমারদের কন্টিনিউয়াসলি বলে বেরিয়েছি যে দেখো উই আর সেফ, এখানে লেডের কোনো কিছু নেই। নট অনলি লেড, কোনো কিছুতেই কোনো কিছু নেই, খারাপ কিছু নেই। এবং এই বিশ্বাসটা আমরা চেষ্টা করেছি হচ্ছে কয়েকটা, যেটা 4টা প্ল্যাটফর্ম বললাম, সো কয়েকটা প্ল্যাটফর্ম। এক হচ্ছে ইমিডিয়েটলি গো অন মিডিয়া, বিকজ দেয়ার ইজ নাথিং টু হাইড। সো মিডিয়াতে আমরা গিয়েছি, ইউ টক অ্যাবাউট পেপার, ইউ টক অ্যাবাউট টিভিসি, ইউ টক অ্যাবাউট স্ক্রোল, অল দ্য মিডিয়া যেটা অ্যাভেলেবল ছিল আমরা গিয়েছি। নাম্বার 2, আমরা হচ্ছে পিআর এজেন্সিকে জানিয়েছি, পিআর এজেন্সির সাথে আমরা কাজ করেছি, করে পিআর এজেন্সিকে দিয়ে আমরা হচ্ছে যত অথরিটিসরা আছে তাদেরকে আমরা লিয়াজও করেছি, এবং আমরা তাদেরকে 50 জনের মতো, ইফ আই ক্যান রিমেম্বার, কিছু জার্নালিস্ট, কিছু টপ অথরিটি পার্সনদেরকে নিয়ে আমরা নেসলে ফ্যাক্টরিতে যে ম্যাগি প্রোডাকশন লাইন দেখিয়েছি, যে বাবা তোমরা দেখো হাউ ডু উই মেক ম্যাগি। সো এইসব কাজ করা হয়েছে, এবং স্পেন্ড আ লট অফ মানি বিহাইন্ড পিআর ডেভেলপমেন্ট।
এটা ছিল ফার্স্ট ফেজ। সো একদম ডিরেক্টলি যে প্রবলেমটা পেয়েছো ওই প্রবলেমটা নিয়ে কথা বলো, ডান। নেক্সট হোয়াট? নেক্সট উই স্টার্টেড ডুইং ক্যাম্পেইন উইথ আওয়ার পিপল যারা হচ্ছে ম্যাগি নিয়ে কাজ করে। উই স্টার্টেড প্রমোটিং দেম। সো লেটস সে আ পারসন হু ইজ ওয়ার্কিং ইন প্রোডাকশন লাইন, আমরা রিয়েল প্রোডাকশন লাইন অফিসারদের নিয়ে আমরা একটা ক্যাম্পেইন বানিয়েছি। আমরা আমাদের টিমের সবাইকে নিয়ে ক্যাম্পেইন বানিয়েছি, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট যে তুমি বলছো হোয়াট ইফ ইয়োর এমপ্লয়িজ বা যারা ফ্যাক্টরিতে বানাচ্ছে ওরা কি, তারা তো অ্যাকচুয়ালি দেখে, হোয়াট ইফ তাদেরকে দিয়ে আমরা বলাই, বিকজ নাথিং টু হাইড। সো দে স্টার্টেড টকিং অ্যাবাউট, উই স্টার্টেড প্রমোটিং দেম, দ্যাটস 2। নাম্বার 3 হচ্ছে এবার উই স্টার্টেড ফাইন্ডিং রিয়েল মাদার্স হু আর স্টিল ইউজিং ম্যাগি ইভেন আফটার অর ডিউরিং দ্য ক্রাইসিস। সো ইন্টারেস্টিংলি আমরা পেয়েছি, আমরা ঢাকা থেকে একজন স্কুল টিচার প্রবলি ছিলেন, কক্সবাজার থেকে একজন ডক্টর নিয়েছি, আরেকজন কে জানি ছিল প্রবলি পুলিশ অফিসার সামওয়ান। সো এই 3 জন মাকে ফাইন্ড আউট করে, 3 জন মা অ্যাকচুয়ালি, অ্যান্ড ইটস অ্যান অথেন্টিক ক্যাম্পেইন, নাথিং টু হাইড, এবং কোনো টাকা পয়সা দিয়ে আমরা এটা করি নাই। দে ওয়ার অ্যাকচুয়ালি ফিডিং ম্যাগি। এবং যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এত কিছু শুনছেন বাইরে, ম্যাগি কেন খাচ্ছেন, ভাই আমি জানি ম্যাগি ইজ আ ব্র্যান্ড অফ নেসলে, নেসলে ইজ আ সুইস ব্র্যান্ড, সুইস কোম্পানি কখনো এসব ফালতু কাজ করবে না একটা ছোট বাংলাদেশ মার্কেটের জন্য। এই একদম এইভাবে ফ্রেজিং করেছেন। আমরা কোনো স্ক্রিপ্টিং করি নেই। নর্মালি আপনি তো জানেন যে টিভিসি করতে হলে কি হয়, একটা স্ক্রিপ্টিং লিখতে হয়, সেলিব্রিটি বা মডেল এসে ওইটা দেখে মুখস্থ করে এসে বলবে। নো স্ক্রিপ্টিং, নো প্ল্যানিং। সকালে ক্যামেরা নিয়ে গেছি, বাচ্চা এই অ্যাক্টিভিটি করে, ডান। এবার মাকে বসে আপনি যেটা আপনি জানেন ম্যাগি সম্পর্কে, যে কারণে আপনি ম্যাগি ইউজ করছেন, আপনি ওই রিজনই বলেন। দে অ্যাকচুয়ালি স্যার আমি ম্যাগিকে ভালোবাসি, আমার ম্যাগির উপর আস্থা আছে, আমি জানি ম্যাগির কোয়ালিটি কোনো ঝামেলা নেই। এই 3টা কোর মেসেজ দিয়ে আমরা টিভিসি বানিয়েছি 3টা। সো ইট ওয়াজ আ ট্রাস্ট বিল্ডিং ক্যাম্পেইন। উই স্টার্টেড সেইং দ্য রিয়েল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স টু দ্য কনজিউমার্স। আমরা একটা বড় পিআর ক্যাম্পেইন করেছি যেখানে উই ব্রট আওয়ার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আমরা আমাদের ইন্টারনাল যে এমপ্লয়িরা ছিল, ইনক্লুডিং দ্য প্রোডাকশন লাইনে যারা কাজ করতো, তাদেরকে দিয়ে উই স্টার্টেড ডুইং আ ক্যাম্পেইন। এবং উই ফাউন্ড আউট রিয়েল মাদার, যাদের নিয়ে আমরা উই স্টার্টেড ডুইং দ্য ক্যাম্পেইন। এবং মজার ব্যাপার বলি, হাউ রিয়েল ইট ওয়াজ। ওই মা যে দোকান থেকে বাজার করে, আমরা ওই দোকানে যেই শ্যুট করেছি, যে আমরা বলেছি আপনি যেখানে যে ম্যাগি কেনেন, আজকে ম্যাগি লাগবে, আপনি ওইখানে যান, আপনি যেখানে যাবেন আমরা ওই দোকানেই শ্যুট করব, যাতে কোনো ধরনের, এবং ওই দোকানদারও যদি খারাপ কিছু বলতে চায় বলবে, আমাদের সমস্যা নেই, যদি ভালো কিছু বলে বলবে। এবং ইন্টারেস্টিং দোকানদারও, যে আমরা জানি যে ম্যাগিতে কিছু নেই, জাস্ট আ হোক্স। তো আমরা হচ্ছে একদম পুরো ডিটেলে হচ্ছে এই পুরো রিয়েল ক্যাম্পেইন, মানে লাস্টেটা ছিল রিয়েল মাম ক্যাম্পেইন। সো এই পুরো জার্নিটা ছিল 6 মাস না 7 মাসের, এই পুরো জার্নিটা আমরা করে ফাইনালি, বলবো না আমি 70% মার্কেট শেয়ারে চলে গিয়েছে, বাট অ্যাটলিস্ট উই গ্র্যাজুয়ালি স্টার্টেড বিল্ডিং আপ। ফার্স্ট ইয়ারে আমরা নেগেটিভ গ্রোথে ছিলাম, সেকেন্ড ইয়ার উই কেম ব্যাক টু 5% গ্রোথ। মার্কেট শেয়ার প্রবলি নেমে 40%, বাট আই থিঙ্ক আই এন্ডেড সামওয়্যার অ্যারাউন্ড 45-48-ish সেগমেন্ট মার্কেট শেয়ার। একটা তো বড় গ্যাপ হয়েছে, ওইটা আস্তে আস্তে বিল্ড আপ, ওইটা তো ইটস নট আ 6 মান্থসে, বা 6 মাসের মধ্যে 8% মার্কেট শেয়ার রিগেইন করা ইজ আ হিউজ থিং অ্যাজ ওয়েল। সো আস্তে আস্তে সেটা বিল্ড আপ করা শুরু হয়েছে, এবং এখন ম্যাগি ইজ ইন আ ভেরি গুড শেপ। সো আমার কাছে মনে হচ্ছে ট্রাস্ট বিল্ড আপের জন্য এই কাজগুলো, ইফ ইউর অথেন্টিক, বি অথেন্টিক, টেল দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স প্রাউডলি, যত বাধাই আসুক, ইউ কন্টিনিউয়াসলি টক অ্যাবাউট দ্য ফ্যাক্টস, ইউ ডোন্ট গো বিয়ন্ড দ্য ফ্যাক্টস। মানে ব্র্যান্ড যদি এমন কোনো ক্রাইসিসে পড়ে, তাহলে কনজিউমারের প্রতি সৎ থেকে সত্যিটা জানাতে হবে। দ্বিতীয়ত, যারা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, ফ্যাক্টরিতে উৎপাদনে যুক্ত, তারা ব্র্যান্ডটি নিয়ে সঠিক কথাটি ভোক্তাকে বলবে। এবং তৃতীয়ত, যারা ব্যবহার করছেন, অর্থাৎ ভোক্তার কাছ থেকেও সত্যটা কি সেটা সকলকে জানাতে হবে। বেশ, আচ্ছা, সাউথ ইস্ট এশিয়ার মার্কেটে যখন অ্যাফোর্ডেবল নিউট্রিশন নিয়ে কাজ করেছেন, তখন সবচেয়ে কঠিন প্রশ্নটা কি ছিল? আমি রিসেন্টলি ট্রাইং টু ডু ডক্টরেট, চেষ্টা করছি ভর্তি হওয়ার জন্য কোথাও। তো আমি ইভেনচুয়ালি যে রিসার্চ নিয়ে, বা যে রিসার্চ বা টপিক নিয়ে কাজ করতে যাচ্ছি, ইভেনচুয়ালি আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়ান আউটলাইন, এবং আমি ইউনিভার্সিটিতে সাবমিটও করেছি। এখন হচ্ছে এটা ফার্দার রিভিউ হচ্ছে। আমার রিসার্চের একটা বড় পয়েন্ট হচ্ছে যে অ্যাফোর্ডেবল নিউট্রিশন, ইজ ইট আ মিথ অর রিয়েলি স্কেলেবল অপরচুনিটি? বিকজ দেখেন,
নিউট্রিশন অ্যাফোর্ডেবল করব বাংলাদেশের জন্য বিকজ দের ইজ হিউজ অপরচুনিটি, এটা তো ইটস নট আ রকেট সায়েন্স, বাট ক্যান ইউ অ্যাকচুয়ালি মেক অ্যাফোর্ডেবল নিউট্রিশন প্রোডাক্ট কনসিডারিং অফকোর্স দ্য প্রোডাকশন কোয়ালিটি, দ্য প্রোডাকশন কস্ট, স্কেল, ক্যান ইউ স্কেল ইট আপ? আমি বানালাম, টিকমার্ক হলো, আর ভেরি নাইস, ড্যানোর একটা অ্যাফোর্ডেবল নিউট্রিশন প্রোডাক্ট বানালাম 10 টাকা, এক্সিলেন্ট, এমসি হচ্ছে 10%, লুকিং অ্যাট দ্য ইনফ্লেশন রেট আগামী 1 বছরের পর ব্র্যান্ড বন্ধ হয়ে যাবে। সো ইজ ইট আ স্কেলেবল অপরচুনিটি? সো এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন থেকে যায়, এবং এই প্রশ্ন নিয়ে আমাদের একটা বড় একটা প্রশ্ন ছিল তখনও কাজ করার সময়। তো এই প্রশ্ন ব্যাকএন্ডে রেখেই উই ট্রাই টু ম্যাপ দ্য হোল কান্ট্রি, যে আসলে আমাদের যে বাচ্চারা আছে তাদের নিউট্রিশন রিকোয়ারমেন্টটা কী, কোথায় কোথায় ল্যাক করছে, কেন এটা পাচ্ছে না, এটা কি মিল্ক দিয়ে দেওয়া সম্ভব, না ইট কামস উইথ আদার প্রোডাক্টস? যদি মিল্ক দিয়ে দেওয়া সম্ভব হয়, কেন বাচ্চারা দুধ খেতে পারছে না? বিকজ হু বলেছে যে হচ্ছে, WHO বলেছে যে হচ্ছে প্রত্যেকটা বাচ্চার অ্যাটলিস্ট এক গ্লাস করে দুধ খাওয়া দরকার। তো কেন পাচ্ছে না? দুধ থেকে তো একটা বড় নিউট্রিশন আছে, কেন পাচ্ছে না? এই সব চিন্তা করে তখন আমরা পুরো মার্কেটটা ম্যাপ করে উই ডিড আ বিশাল একটা রিসার্চ, অকেশন মোটিভেশন একটা বড় রিসার্চ করা হয়েছে। সেখান থেকে উই ফাউন্ড আউট কোথায় কোথায় আসলে ক্যাটাগরি ড্রাইভার অপরচুনিটিসগুলো আছে, কোন কোন জায়গায় খেলতে হবে, কোন কোন ড্রাইভার হচ্ছে ক্যাটাগরি গ্রোথ দিবে, কে এখন ওইখানে আছে, আমরা কেন নাই, অথবা আমরা কি আছে কি না, ফার্দার এক্সেলারেশন কীভাবে সম্ভব, কেউ নেই, কি করা যায়। এই পুরো ম্যাপিং একটা ব্লু প্রিন্ট ম্যাপিং করা হয়েছে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। সো দিস ওয়াজ আ হিউজ ওয়ার্ক, যেটা করা হয়েছে অলমোস্ট 1.5 বছর লেগেছে আমাদের করতে। সো সেখান থেকে উই ক্লিকড ড্যানো যে ইউএইচটি নামালো। ড্যানো ইউএইচটি কেন নামিয়েছে? বিকজ ড্যানো ওয়ান্টেড টু গিভ লিকুইড ফর্মে নিউট্রিশন। বিকজ মায়েদের কাছে একটা ইয়ে থাকে কিন্তু, যে পাউডার মিল্ক প্রসেসড, বিকজ আমি তো সারা জীবন গরুর দুধ খেয়ে এসেছি, এটা তো লিকুইড, তো মিল্ক হবে লিকুইড, এটা আবার পাউডার কেন? পাউডার মানে এটা প্রসেসড। তো লিকুইড ফর্মে আনার জন্য ড্যানো ইউএইচটিটা নামানো হলো, যেটার ওয়ান অফ দ্য কোর আইডিয়াই ছিল যে হাউ উই ক্যান প্রোভাইড নিউট্রিশন টু দ্য পিপল এবং বটম অফ পিরামিড পিপল, যাতে ওরা নিউট্রিশনটা পায়। ড্যানোর একটা প্রোডাক্ট আছে 10 টাকা, ড্যানো ডেলি পুষ্টি। কোম্পানি মোটামুটি আরলা বাংলাদেশ আজকে যে 50-60% লেভেলে, মানে আমি যখন জয়েন করেছিলাম বা আমি গালিব ভাই যখন ছিলাম, তারপরে যখন ইট ওয়েন টু লেটসে একটা বড় 2000 কোটি টাকার উপর একটা কোম্পানি দিয়ে বিকেম, এটার ওয়ান অফ দ্য কন্ট্রিবিউশন ছিল হচ্ছে ড্যানো ডেলি পুষ্টি, 10 টাকার 1 গ্লাস দুধ। সো এই প্রোডাক্টগুলো কিন্তু গেইভ দ্য কোম্পানি আ বিগ হিট। সো আমাদের মাথায় বা প্রশ্ন অলওয়েজই ছিল যে আমরা যখন কোনো প্রোডাক্ট নামাবো, মায়েরা কি চাচ্ছে, মায়েরা কি লিকুইড চাচ্ছে, লিকুইড ফর্মে তাহলে একটা দুধ নামাই। এই যে লিকুইড ফর্মে দুধটা নামাবো, কোন কোন নিউট্রিশন এই মুহূর্তে বাচ্চাদের নিড, সেই নিডটাকে আমরা ফুলফিল করতে পারবো, তাহলে আমি সেটা নামাবো। এইটা নামিয়ে কি আমরা স্কেল করতে পারবো? হ্যাঁ পারবো, তখন এটা নামাও। সো এইসব প্রশ্নের উত্তর দিয়ে আসলে আমরা অ্যাফোর্ডেবল নিউট্রিশন সেগমেন্টটা ক্যাপচার করতে চেয়েছি, এবং এটা ইটস আ জার্নি। আজকে হয়তো আপনি একটা ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল বা প্রোডাকশন ইউনিটের যে খরচ, সেটা হয়তো আপনাকে একটা লিমিটেড এমসি দিচ্ছে, বাট ইউ ফোকাস অন ব্রিঙ্গিং এফিসিয়েন্সি ইন দ্য সিস্টেম। হয়তো আপনি ডিস্ট্রিবিউশন কস্টটা আরেকটু কমান, হয়তো আপনি প্রোডাকশন কস্টটা আরেকটু কমান, বিকজ আপনি যে প্রোডাক্টটা নামিয়েছেন ফর দ্য বেটারমেন্ট অফ বটম অফ পিরামিড পিপল, সেই ভিশনে থাকতে হলে আপনার কস্ট কমাইতে হবে, বিকজ ইউ ক্যানট হ্যাভ মোর কস্ট, প্রোডাক্টটা তাহলে সাস্টেনেবল হবে না। সো হাউ টু এনশিওর এফিসিয়েন্সি ইন্টু দ্য সিস্টেম ফর সাস্টেনেবিলিটি, ইটস আ বিগ কোশ্চেন। সো এই চিন্তাগুলো আসলে অলওয়েজ করা লাগে। বর্তমানে ডিসিশন মেকিং খুব দ্রুত হয়, কিন্তু ভুলও বেশ বেশি হয়। আপনি কিভাবে নিজের সিদ্ধান্তকে ফিল্টার করেন? আসলে এখনকার যুগে অ্যাজিলিটি ইজ, টু মি অ্যাজিলিটি ইজ very important. Faster decision making. The reason that we call the industry fast moving consumer goods, the word is fast. কেন? Because everything moves very fast. এখন if you take slow decision, আচ্ছা করতে করতে রিসার্চ করতে দেখা যাবে যে আরেক কোম্পানি নেমে ব্যবসা করে চলে গেছে, তখন আমি চিন্তা করতেছি যে কি করব। সো ইউ নিড, দেখেন মার্কেটিং যখন বা বিজনেস যখন কোনো ডিসিশন নেয়, বেসড ইটস অল হাইপোথেসিস। আপনি একটা রিসার্চ করেন আর 15টা রিসার্চ করেন,
যখন আপনি একটা ডিসিশন নেবেন দ্যাটস আ হাইপোথেসিস, যেটা আসলে প্রুভ হবে আফটার ইউ লঞ্চ আ প্রোডাক্ট, সো অর আফটার ইউ ডু সাম অ্যাক্টিভিটিস, রাইট? সো এখন নাও ইউ ক্যান কিপ ব্রেইন স্টর্মিং অর ইউ হ্যাভ এনাফ রিজনস এবং গাট ফিলিং যে না, দিস ডিসিশন ইজ ফাইন অ্যান্ড লেটস মুভ ফরওয়ার্ড। সো সেইটা ইজ মোর ইম্পর্ট্যান্ট। পারফেকশন আমরা খুঁজি না এখন, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ইট ইজ মোর হচ্ছে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? যা ডেটা আছে তুমি কি ঠিকমতো ক্রাঞ্চ করেছো? এই ডেটাগুলো কি এইটা কথা বলছে? এইটা কথা বলছে, গুড। এই কথাটার জন্য আমরা এই ডিসিশনটা নিচ্ছি, ডান, লেটস গো। এইটা আর ফার্দার ভ্যালিডেশন দরকার নেই। আমরা নামিয়ে দেখবো যে আসলে কি হয়। যদি ভুল হয় আমরা আবার উই কাম ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। অথবা যদি মনে হয় যে 2-3টা জিনিস টুইস্ট করতে হবে বা টুইক করতে হবে, আমরা উইল ডু দ্যাট ওয়েন ইন দ্য ফিল্ড। খেলতে গেলে তো আপনি অনেক ক্রিকেটে নামলেন, আপনার তো মাথা থাকবে আজকে সেঞ্চুরি করবেন। আচ্ছা, ফাস্ট বোলার, আমি প্রথম 2 বল ঠেকাবো, তারপরে 2 বল আমি আস্তে করে রান নিব, তারপরে খেলা শুরু করব। কিন্তু মাঠে নেমা মনে হলো যে না, এই প্রথম বলই 6 মারি। সো ইউর হাইপোথেসিস অথবা চিন্তা করে যেটা নামছেন সেটা মে নট বি অ্যাকুরেট অর মে বি রং অর মে নিড টু চেঞ্জ ওয়েন ইউর ইন দ্য ফিল্ড, রাইট? So, to me, frankly speaking, the thing that the characteristics that we look right now is agility, fast movement. Just make sure যে চোখ বন্ধ করে যাতে ডিসিশন না নাও। You need to ensure that you have cracked your or data mining is done properly. তুমি ঠিকমতো রিসার্চ রিপোর্ট দেখেছো, হাউসহোল্ড পেনিট্রেশন দেখেছো, রিটেল অডিট দেখেছো, ইয়োর ওন ডেটা দেখেছো, ডিসিশন নিয়েছো এটা করলে এটা হবে, গুড, লেটস ডু দ্যাট। সো এই জিনিসটাতে এখন উই ডু আ বিট মোর ফোকাস, মানে উই আর বিট মোর ফোকাসড, এবং এইটাতে আমরা আসলে এখন প্রায়োরিটি দিই। আচ্ছা, এখন এআই ব্যবহার আসার পর থেকে পুরো মার্কেটিং ইকোসিস্টেমই বদলে যাচ্ছে। আপনার টিমে কি এটার প্রভাব পড়েছে? অফকোর্স ইয়াস। এবং এআই, আমি বলবো যে এআই ইজ এআই আমাদের আসলে হয় না, অনেকে চিন্তা করে যে আচ্ছা টেকনোলজি আসছে মানুষের চাকরি খেয়ে ফেলবে, যেটা আসলে একজন বলেছেন, আমরা জানি যে কে বলেছেন, বাট অ্যাকচুয়ালি এআই ইজ হেল্পিং অন আওয়ার ওয়ার্ক, মানে ইন আওয়ার ডেইলি ওয়ার্ক। এটা ইজ গিভিং মোর ফ্লেক্সিবিলিটি। ধরেন আমি এই যে লাস্ট উইকে একটা বিজনেস কেস বানালাম, ইটস লাস্ট উইকের কথা বলছি। সেখানে নর্মালি হতো কি, আমরা এজেন্সিকে ডাকতাম। নর্মালি যেটা হয় যে ক্রিয়েটিভ এজেন্সিকে ডাকি, ক্রিয়েটিভ এজেন্সিকে প্রজেক্ট ব্রিফটা করা হয়। ক্রিয়েটিভ এজেন্সি আগে যেটা করতাম সেটা 10 বছর আগে, বা ক্রিয়েটিভ এজেন্সিকে ডাকতাম, ক্রিয়েটিভ এজেন্সিকে ব্রিফ করতাম, ওনারা সময় নিতেন, একটা ব্র্যান্ড নেম, 3-4টা ব্র্যান্ড নেম প্রপোজ করতেন, সেখান থেকে আমরা 2-3টা লক করতাম, আবার ওনারা যেতেন, ট্যাগলাইন নিয়ে প্রপোজ করতেন, আবার যেত, আবার একটা প্যাকেজিংয়ের বা লোগোর একটা ক্রিয়েশন হতো। 2 মাস শেষ। এই 2 মাস রাইট নাও ক্যান বি সলভড উইথ এআই। You give proper prompt, you tell AI what you need in a very brief format, কি চাই একদম বলবেন। AI will suggest names, suggest brand names, suggest designs, suggest taglines, suggest everything in few minutes. সো এইটা আপনার প্রাথমিক কাজের জন্য এআই ইজ পারফেক্ট, নট নেসেসারি যে পরবর্তীতে কিভাবে করবেন, কোন কীভাবে অ্যাক্টিভেশন করা যায়, কীভাবে ইউ ব্রিং দ্য ব্র্যান্ড লাইভ টু দ্য কনজিউমার্স, এগুলো আপনারই পরে করতে হবে টিম মিলে। বাট অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট ইনিশিয়াল লেভেল একটা বিজনেস কেস যদি আমি একটা এজেন্সিকে দিয়ে এখন করাতাম, বা আমরা টিম মিলে ব্রেইনস্টর্মিং করে সারাদিন ব্রেইনস্টর্মিং করে মাথা ফাটায় মারামারি করে 2টা নাম নিয়ে আসতাম, সেখানে এআই ইজ গিভিং মি 30-40 নেমস বেসড অন ইয়োর প্রম্পট, এবং সেখান থেকে you guys can pick just 5-6 based on the reasons and other things, and you can prepare the business plan and present it to the team, and if it's okay then you move with the agency to build up the whole story. So your task right now has been made easier by AI, এবং your case যে অনেক কিছু আছে আপনার মাথায় আছে, আপনি সেটাকে ওয়ার্ডে নিয়ে আসতে পারতেছেন না, AI will also help you to do that. এবং উইথ রিসার্চ ডেটা, যে হয় না আমরা যখন একটা বিজনেস কেস বানাই আমরা গুগলে যাই, আগে কি হতো, গুগলে যেতাম, বাংলাদেশের পপুলেশন পিরামিড দিতাম, সেখান থেকে একটা চার্ট আসতো, আমরা ওখান থেকে এজ গ্রুপ বাইর করতাম, ওইটাকে আবার ভাঙতাম, আবার আরেকটা ট্যাব ওপেন করতাম, আরেকটা রিপোর্ট। এআইকে প্রম্পট দিবেন, এআই উইল গিভ ইউ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন উইথ দ্য সোর্সেস। সো ইট হ্যাজ
ইট হ্যাজ মানে আপনার লাইফ ইজি হয়েছে, এবং ইনিশিয়াল লেভেলে যতটুকু দরকার এআই ইজ প্রোভাইডিং অল অফ ইট। আমাদের যেমন অ্যাক্টিভিটিস আছে, যেখানে আমরা দোকানে দোকানে বিভিন্ন অ্যাক্টিভিটি করি, সেখানে কিন্তু যারা পারফর্মার তারা এই মুহূর্তে কীরকম পারফর্ম করছে, ইটস অল বিন ট্র্যাকড বাই এআই। এই মুহূর্তে এটা করছে কিনা, ওই মুহূর্তে এটা ঠিক হচ্ছে কিনা, রুট যারা সেলস করছে, এই সেলসটা আমরা তো একটা রুট ওয়াইজ সেলস প্ল্যানিং হয় যে এই রুটটা আজকে এই ছেলের, সে 60টা দোকান কভার করবে, সো একটা রুটের বেসিসে কাজ হচ্ছে। ন্যাশনালি এআই, এখন আমাদের যে সিস্টেম নিয়ে কাজ করছি, ন্যাশনালি এআই এই পুরো সিস্টেমটা মনিটর করবে, করে রুট অপটিমাইজেশন প্রপোজ করবে ফর দ্য নেক্সট 3 মান্থস। মানে 4টা লোক আপনি এই রুটে বসিয়েছেন, নর্মালি আমরা ম্যানুয়ালি চিন্তা করতাম বা ডেটা দেখে, আচ্ছা এই ছেলের এই রুটটা ভালো করছে না, এই রুট আর এই রুটটা মার্চ করে দাও, সো দ্যাটস আ ম্যানুয়াল ওয়ার্ক দ্যাট উই ইউজ টু ডু। এখন এআই উইল টেল 4জন আছে, 4টা রুট আছে, 4টা রুটকে মার্চ করে এই 4টা রুট করো এবং এখানে এখানে এই 3জনকে লোক পাঠাও। So AI is giving you futuristic approach based on the business intelligence, based on the current business, যেটা আপনি এখন যে মুহূর্তে যেখানে আছেন সেইটার উপর বেসিস করে ইট ইজ গিভিং ইউ আ প্রপোজাল ফর বেটার বিজনেস রেজাল্ট। সো ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পিং ইউ উইথ ইয়োর, ইট হ্যাজ বিকাম আ পার্টনার ইন ইয়োর ডেইলি বিজনেস লাইফ। আপনি এখন জেনারেশন জি কনজিউমারদের জন্য প্ল্যান করেন, তাদের মাইন্ডসেট থেকে সবচেয়ে বড় শিখনটা কি পেয়েছেন এখন পর্যন্ত? Gen Z is a very different group, and my God, unless or until you work with them, you can't understand them. Gen Z এবং আমাদের জেনারেশনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে একটা ব্র্যান্ড যখন বলে যে হচ্ছে চামড়ার মধ্যে এই ক্রিমটা মাখো তুমি ফর্সা হয়ে যাবা, এটা আমরা বিশ্বাস করেছি, এটা Gen Z বিশ্বাস করে না। সো দে আর লুকিং ফর অথেন্টিক ব্র্যান্ড এবং অথেন্টিক কথাবার্তা। আপনাকে বলার দরকার নেই যে তুমি ফর্সা হয়ে যাবা, দে ডোন্ট ওয়ান্ট দ্যাট, রেদার দে ওয়ান্ট অ্যান অথেন্টিক প্রোডাক্ট যেটা, এবং ইউ সে ইট অথেন্টিক্যালি। আপনি এমন একটা প্রোডাক্ট নামাবেন যেটার অ্যাকুরেট কী কাজ হয় আপনি সেটাই বলবেন, এবং কোনো ধরনের মশলা না মাখিয়ে ইউ সে ইট আপফ্রন্ট। Gen Z ওয়ান্টস দ্যাট। সো আমরা ওয়ার উই আর, ইটস এবং যে ব্র্যান্ডগুলো নিয়ে আমরা এখন কাজ করি, দে আর ভেরি অথেন্টিক ব্র্যান্ড। আমরা যখন তাদের কাছে যাই, উই আর অথেন্টিক। আমার এই ব্র্যান্ড এই প্রপোজিশন, এই ব্র্যান্ড এই বেনিফিট, এই ব্র্যান্ড এই স্ট্রেংথ, অ্যান্ড উই সে ইট আউট লাউড। কোনো মশলা মাখানো দরকার নেই, বিকজ Gen Z's হেট ইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই অথেন্টিসিটির সাথে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা এতটা খেয়াল করতাম না, এবং যেটা আমাদের অ্যাটিটিউডও বোঝা যায় যে হচ্ছে ধরেন আপনি পানি খাচ্ছেন, পানির বোতলটা ছুঁড়ে ফেলে দিচ্ছি গাড়ি থেকে। সো এবং ব্র্যান্ড কি করছে যে আজকে প্লাস্টিকেই প্রোডাক্টটা দিচ্ছে, ব্র্যান্ড কি প্লাস্টিকেই কন্টিনিউ করছে প্রোডাক্টটা দেওয়া, or it is doing something different to help the environment. So Gen Zs are very concerned about these parts. ওরা শুধু প্রোডাক্ট চায় না, ওরা শুধু কোম্পানি চায় না, ওরা চায় এরকম একটা কোম্পানি যারা আর লিডিং আ পারপাসফুল প্রপোজিশন, অর দে আর ডুইং সামথিং ফর দ্য এনভায়রনমেন্ট, দে হ্যাভ আ বিগার পারপাস। শুধু আজকে যদি বলি কোক বিক্রি করছে, দে ডোন্ট ওয়ান্ট কোক টু ডু ইট, দে লাভ কোক বাট দে ওয়ান্ট মোরটা কি, কোক হচ্ছে কক্সবাজারে যে পুরো প্লাস্টিক জমায় সেটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে সেটা বার্ন করবে, দে ওয়ান্ট দ্যাট, দে ওয়ান্ট কোম্পানিজ টু ডু ইট। আমরা যেমন রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছি যে আসলে সিগারেট খেয়ে যে দেখা যাচ্ছে বাট ফেলে দিচ্ছে, এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, হাউ উই ক্যান হেল্প দ্য এনভায়রনমেন্ট টু এনশিওর দ্যাট উই প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট, এবং বাটগুলো আসলে আমরা প্রপারলি কালেক্ট করে উই বার্ন দেম আউট। So Gen Zs look for companies, Gen Zs want the companies to be more purposeful, Gen Zs want companies to be more authentic, এবং Gen Zs want companies to be more personalized. এবং দারাজ ইজ a good example, এবং দারাজ খুব ভালোভাবে কাজ শুরু করেছিল, বাট আফটার দ্য রিস্ট্রাকচারিং দিয়ে আসলে থামিয়ে ফেলেছে 11-11 ক্যাম্পেইন। এবং যখন ওরা 11-11 ক্যাম্পেইন শুরু করে, ওরা কিন্তু প্রচুর ইয়াং ইনফ্লুয়েন্সারদের নিয়ে, বিশাল Gen Z ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশাল কাজ করেছে,
জেনজি রিলেটেড প্রোডাক্টগুলোকে সামনে এনে হাইলাইট করেছে। সো দে ডিড আ ব্রিলিয়ান্ট জব। সো এবং 11 কিন্তু মোটামুটি এস্টাবলিশ করে ফেলেছে দারাজ। আরং ডাজ আ ভেরি গুড জব বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে। জেনজি নিয়ে যখন নতুন ডিজাইন আসছে, দে প্রমোট ইট ইন আ ভেরি ইয়াঙ্গিশ ম্যানার, ভেরি কন্টেম্পোরারি ম্যানার, ইন আ ভেরি অথেন্টিক বোল্ড ম্যানার। সো এই জিনিসগুলা হচ্ছে জেনজি দেখে এবং জেনজি চায়, এবং যদি ব্র্যান্ডকে জেনজি ফোকাস করে সাস্টেনেবল ব্যবসা করতে চান, ইউ নিড টু লুক ফর, ইউ নিড টু এনশিওর দ্যাট এই জিনিসগুলো আছে। নাইম, আপনি স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে বিশ্বাস করেন, ইম্প্যাথিতেও বিশ্বাস করেন, কিন্তু টার্গেট না এলে এই দুটো বিষয় খাপ খায় কি করে? Well, empathy has no relation with target achievement, frankly speaking. Empathy is something different. Target achievement is something different. So, empathy, what is empathy? Empathy হচ্ছে you understand your people. ধরেন আপনি, I need to understand you, যে আপনি এখন এই মুহূর্তে what is your mental condition, what is your physical condition. I need to understand that. If I think যে you have a problem going on in your back end, আমি যেটা চেষ্টা করব আপনার সাথে কথা বলে আপনার সাথে আপনাকে বুঝার যে আসলে এই প্রবলেমটা কি, ক্যান আই হেল্প ইউ টু সলভ ইট? ইফ নট, ক্যান আই হেল্প উইথ ইউর ওয়ার্ক, যাতে আপনার থেকে ওয়ার্কের লোডটা কমে এবং আপনি একটু রিল্যাক্স থাকেন, অ্যান্ড ইউ ক্যান টেক টাইম টু কাম ব্যাক, অ্যান্ড প্রজেক্ট বা টাইমলাইন বা সেলস যাতে না কমে সেজন্য লেট মি কাম টু ইউর প্লেস অ্যান্ড হেল্প ইউ আউট। দিস ইজ এমপ্যাথি। টার্গেট না হলে একটু বকা খাবেন, এটা নর্মাল, বাট এবং বকাটা কেন খাবেন? ওয়েদার আর ইউ, ব্যাপারটা তো এরকম না যে তুমি দোকানে যাচ্ছ, আমরা দোকানে পাঠিয়ে দিচ্ছি, দোকানে যে বলছি যে 10 টাকা বিক্রি করে নিয়ে আসবা। নো, উই টেল দেম হাউ ইট ইজ, অ্যান্ড দ্যাটস আওয়ার রোল বিং ইন দ্য লিডারশিপ টিম, যে আজকে কয়টা দোকানে কয়টা মেমো কেন করা লাগবে এবং কিভাবে করবা, তোমার হিস্ট্রি কি বলে এই দোকানগুলোতে কয়টা মেমো হয়েছে, এই জিনিসগুলো উই নিড টু গাইড দেম। নাও ইফ ইট ইজ রেইনিং, সেটা আমি যেমন গত মাসে যেটা হয়েছে যে 30-31 তারিখ, মাসের শেষ দিনে একটু টার্গেট প্রেশার থাকেই যদি ইফ ইউর মান্থ ইজ টেরেবল, এবং স্পেশালি লাস্ট মান্থ জুলাই বৃষ্টি হয়ে ফেটে গিয়েছে বাংলাদেশে। বৃষ্টির সময় স্বাভাবিক যে কোনো বিজনেসে একটু ঝামেলা গিয়েছে। সো যখন আমরা লাস্ট দিনে একটা ব্রিফিং দিলাম যে এই দোকানে এইভাবে এতগুলো মেমো করতে হবে, এই প্রোডাক্টটা বিক্রি করতে হবে, কেন? বিকজ হিস্ট্রি সেজ সো, ব্লা ব্লা ব্লা, টু বি উইথ দেম। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ফুল লিডারশিপ টিম ছিলাম ইন দ্য মার্কেট, জাস্ট টু এনশিওর যে দে ডোন্ট ফিল এলিয়েনেটেড, যে আমরা মার্কেটের বৃষ্টির মধ্যে কাটি আর বসরা হচ্ছে বসে আছে এসির নিচে। সো উই ওয়ার ইন দ্য ফিল্ড, উই ওয়ার উইথ দ্য রেইনকোট, উই ওয়ার উইথ দ্য ছাতা এবং আমব্রেলা নিয়ে আমরা দোকানে দোকানে যে কিন্তু উই ওয়ার উইথ দ্য টিম। দিস ইজ এমপ্যাথি। সো এমপ্যাথি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইয়োর মেন্টাল ব্যারিয়ার। একটা যদি ঝামেলা থাকেন, লেটস টক অ্যাবাউট ইট, let me understand your problem and let me help you with it. Let me take care of the work, you take some time and then come back to me. So that's empathy. এবং সো এইটা আমরা নর্মালি সবসময় করি, এটা আমি আমার টিমের মধ্যেও করি, আমার সাথেও সবাই করে, এবং দিস ইজ আ প্র্যাকটিস দ্যাট উই নিড টু মেনটেন ইন এভরি অর্গানাইজেশন। নতুন প্রজন্ম এখন খুব দ্রুত সফল হতে চায়, আপনার ভাষায় এটা আশীর্বাদ না সমস্যা? আমি আমার টিমের দু একজনকে মাঝে মাঝে বলি যে একটু go slow, because speed is important, but sometimes you need to take a back step. সো আমি বলবো যে এটা সমস্যাও না, এটা আবার সাফল্য, মানে এটা আবার সামথিং দ্যাট ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু, এটাও না। সো আমি বলবো যে ইট হ্যাজ টু বি আ মিক্সচার। দ্য রিজন আ কোম্পানি সবসময় এক্সপেরিয়েন্স এবং ইয়াং ব্লাড কেন রাখে? বিকজ ইয়াং ব্লাড দৌড়াতে পারে ভালো। ধরেন আজকে আমার টিমে যে আছে সে 40-45 মিনিটে হাফ ম্যারাথন করতে পারবে বা 1 ঘন্টায়। আমি কিন্তু হাফ ম্যারাথন করতে গেলে আমার 2 বোতল পানি লাগবে এবং 1.5-2 ঘন্টা টাইম লাগবে। দ্যাটস হাউ ইট ইজ। বাট উই হ্যাভ এক্সপিরিয়েন্স যেটা ওদের নেই। সো ইট হ্যাজ টু বি এ ব্লেন্ড। উই ওয়ান্ট দেম টু রান ফাস্টার, বাট উই আর দেয়ার টু গাইড দেম দ্য পাথ। যদি মনে হয় যে না এখানে জোরে দৌড়ানোটাই দরকার, উই লেট দেম লুজ। যদি আমার মনে হয় যে না বাবা একটু হোল্ড অন, একটু স্পিডটা কমাও, লেটস এই দুইটা জিনিস একটু দেখে আসি, তারপর তুমি জোরে দৌড়াও, অ্যান্ড উই গাইড দেম। জেনজির বড় ব্যাপারটা হচ্ছে, দ্য বেস্ট থিং ইজ
যে বা যারা জোরে দৌড়াতে চায়, দ্য বেস্ট পার্ট ইজ if you can tell them proper logic why they need to just slow it down and understand these couple of things before they move faster, they understand it. If your logic is strong, they will stop, they will listen to you, and then they will move faster. So জোরেও দৌড়ানোটা ইম্পর্টেন্ট, বাট দেন এগেইন সামটাইম একটু হোল্ড ব্যাক করে, একটু গিয়ারটা শিফট ডাউন করে, একটু স্লো যেয়ে তারপর জোরে দৌড়ানোটা বেটার। আজকের দিনে ব্র্যান্ড মার্কেটিং ক্যারিয়ার কিংবা অন্য যে কোনো ক্যারিয়ার বানাতে গেলে সবচেয়ে বেশি শেখা দরকার কোন কোন বিষয় বলে মনে করেন? দেন এগেইন লাস্টের এক্সাম্পলটা থেকে যদি টানি, অ্যাডাপ্টেবিলিটি এবং অ্যাজিলিটি, এই দুটো ইজ মোর। আমি তিনটা জিনিস বলবো এবং এই তিনটা জিনিস আমি আসলে সবখানেই বলি, অ্যাডাপ্টেবিলিটি, অ্যাজিলিটি এবং কিউরিওসিটি। তিনটা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর আ ক্যারিয়ার গ্রোথ। অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে আজকে আপনি পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জয়েন করেছেন, অথবা কয়েকদিন একটা কোম্পানিতে ছিলেন, আরেকটা কোম্পানিতে ভালো অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। কালচার ইজ ডিফারেন্ট, ওয়ে অফ ওয়ার্কিং ইজ ডিফারেন্ট, পিপল আর ডিফারেন্ট, ব্র্যান্ডস আর ডিফারেন্ট, এসেন্স আর ডিফারেন্ট, ডিএনএ ইজ ডিফারেন্ট। সো বি অ্যাডাপ্টেবল। আমি ওই কোম্পানিতে আজকে এইটা পেয়েছিলাম, এখানে কেন পাচ্ছি না? ডোন্ট কম্পেয়ার, বি অ্যাডাপ্টেবল, লার্ন দ্য কালচার অফ দ্যাট কোম্পানি ওয়ার ইউ আর রাইট নাও। সো এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাজিলিটি মানে ইউ হ্যাভ টু মুভ ফাস্ট। আজকে আপনি মাইক্রোসফটে থাকেন না, আজকে আপনি প্রাণে থাকেন না, আজকে আপনি নেসলেতে থাকেন, ডাজন্ট ম্যাটার, ইউ নিড টু রান ফাস্টার। এবং কিউরিওসিটি, কিউরিওসিটি ইজ সামথিং যেটা আমাদের নবীও বলে গিয়েছেন যে হচ্ছে কিপ লার্নিং, যদি শিখতে হয় তুমি চায়নাও যাও। সো ইউ নিড টু বি কিউরিয়াস, টু লার্ন এবং আস্ক কোশ্চেন্স, যে এইটা কেন, এটা কেন না, এইটা কেন। হয়তো আপনি বিরক্ত হবেন অ্যাজ এ বস, এত কোশ্চেন কেন বাবা, তুমি নেমে যাও। বাট দে উইল আস্ক বিকজ দে নিড টু নো, যাতে লজিক ওরা ডটগুলো কানেক্ট করতে পারে ফর আ বেটার রেজাল্ট। সো কিউরিওসিটি ইজ ইম্পর্ট্যান্ট। একটু এআই এর ব্যবহার নিয়ে কথা বলতে চাই। আপনার কি মনে হয় এখন এআই আমাদের কাজ কেড়ে নিচ্ছে নাকি আমাদের আরো ভালো কাজ করার সুযোগ দিচ্ছে? ইয়েস, বাট দেন এগেইন যেটা বলছিলাম যে রিমেম্বার ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড ডিজাইন, ইনিশিয়াল ডিসকাশন, ইয়েস অফকোর্স সেখানে এআই হেল্প করছে। বাট যখন আপনি ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন, দেখেন অথেন্টিসিটি নিয়ে কথা বলছিলাম না, যেখানে জেনজিজ অথবা নিউ জেনারেশন কনজিউমার্স ওরা অথেন্টিক কমিউনিকেশন খুঁজে। রিসেন্টলি দু একটা কোম্পানি হচ্ছে এআই দিয়ে টিভিসি করেছে। সো ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট অথেন্টিসিটি, ইট ডাজ নট কাম উইথ এআই। AI দিয়ে you need to talk to the real customer, real consumer, talk about real product, show the real product. So you cannot drive the two things together. Authenticity cannot be driven by AI. So of course there are things যেটা of course AI drive করবে, but then again you need proper people and team who will tell you what do you need to do, কোথায় কোথায় কোন কোন অ্যাক্টিভিটি করে আপনি কনজিউমারের সাথে কানেক্ট করবেন। এখন সেইখানে কাজ করতে গেলে তো এআই আর কমিউনিকেশন করবে না, আপনার নিজের লোক পাঠায় কমিউনিকেশন করে সেট আপ টেট আপ তো এআই করবে না, প্রোডাকশন তো এআই করবে না, সব কিছু ওখানে বসে কাজ করে তো টিমই কাজ করবে। সো ইউ ক্যান ব্রিং ইউর টিম from the task যেটা probably AI initial লেভেলে করে দিচ্ছে, move them to the unit where the production, the final ideation, the activations, the campaigns are more related. So আমি বলবো না যে জব খেয়ে ফেলছে, why don't you learn AI? AI for marketing is free in couple of online, মানে you get free courses. Why don't you learn AI for marketing? Why don't you learn the overall data science? Why don't you invest time in learning all these technological things? So we can blame AI, but then if you're curious, if you want to be adaptable in the current world, you need to prepare yourself for the future by learning all these courses so that আজকে এখানে গেলেও you have something to do there. আপনি যে টিমকে লিড করেন তাদেরকে কি আপনি আগে বুঝতে চান নাকি আগে বোঝাতে চান আপনার লক্ষ্যটা কি? I take the second route first, but in a combination of first route. কিভাবে? সো দেখেন, যখন নতুন একটা অর্গানাইজেশনে গিয়েছেন তখন সবাইকে বোঝার জন্য টাইম দিয়ে তারপর ভিশন এস্টাবলিশ করার এত লাক্সারি কর্পোরেট ওয়ার্ল্ডে থাকে না।
সো হোয়াট ইউ ডু ইজ ইউ হ্যাভ আ ভিশন। আপনি একটা নতুন একটা জায়গায় গিয়েছেন, আপনার নিজের একটা ভিশন আছে যে আপনি গিয়েছেন বিকজ ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ, এবং আপনি চান যে এই কোম্পানিটাকে আজকে আপনি 1,000 কোটি টাকা থেকে 2,000 কোটি টাকায় নিয়ে যাবেন, সবাই আপনাকে চিনবে যে আজকে আপনার সময় এত বড় হয়েছে। সো ইউ হ্যাভ আ ভিশন এবং কোম্পানি অলসো হ্যাজ আ ভিশন, এই দুটো মার্জ হবে। মার্জ হয়ে তখন ইউ নিড টু সে টু দ্য টিম অথবা পাস ইট টু দ্য টিম যে হচ্ছে দেখো আজকে এই জিনিসটা করতে হবে এইভাবে এইভাবে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পেইন পয়েন্টস, নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট or whether they are in line with the strategic vision. একটা তো হচ্ছে ইনস্ট্যান্ট ডিসকাশন, আরেকটা হচ্ছে যখন ইউ আর আপ উইথ দ্য ভিশন, ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ দ্য টিম, তখন তো ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড যে ওয়েদার দে আর রানিং or are they running with your vision or not. Do they have the same pace like what you want? Do they have the same energy level? Do they have the same skills? Are they mining the data? Are they going with the researches যেটা যেটা দরকার? Are they executing as whatever you want to do, aligning with the vision and other things? So সেটা হচ্ছে এক নম্বর কাজের মাধ্যমে আস্তে 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 কাজ করতে করতে ট্রাস্টও বিল্ড আপ হয়, এবং এটা বোথ ওয়ে। সো আমার যেমন ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে, ওদেরও টিমেরও কিন্তু আমার প্রতি ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে, এবং যখন এই ট্রাস্ট বিল্ড আপ হবে তখন যে আমি ভিশনটা বলে আসছিলাম, যে ভিশনের স্বপ্নটা আমি দেখিয়েছিলাম এবং যে ভিশনের স্বপ্নটা আমরা সবাই একসাথে দেখার চেষ্টা করছিলাম, সেটাই ট্রাস্টের মাধ্যমে আরেকটু বুস্ট আপ কিন্তু হয়। ইটস লাইক আ নজ বাটন। যখন একটা দুজনের মধ্যে বন্ডিং হয়েছে, এবার ইউ জাস্ট পুট প্রেস দ্য নজ বাটন, গাড়ি এরপর সুই করে চলবে। সো দ্যাটস হাউ থিংস ওয়ার্ক। বাংলাদেশি কনজিউমারদের একটা বৈশিষ্ট্য যদি আপনি তুলে ধরেন যেটা সবাই ভুল বোঝে, সেটা কি? আমরা প্রায়ই আসলে যখনই কোনো প্রজেক্ট হাতে নিই, আমরা সবসময় ভাবি যে, এবং এটা কমন ফেনোমেনা অ্যাক্রস অল অর্গানাইজেশনস, আই হ্যাভ সিন ইট, বাঙালিদের হাতে টাকা কম, সো আমাদের এমন প্রোডাক্ট বানাতে হবে যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল। ইটস আ ভেরি অফকোর্স একটা আছে, বাট আমার কাছে মনে হচ্ছে শুধু বাংলাদেশি মানুষরা গরিব এই জন্য অ্যাফোর্ডেবল প্রোডাক্ট বানাও, ইটস নট দ্য লজিক, ইটস আ ভুল পারসেপশন। ফোকাস অন ইয়োর নিড গ্যাপ। আমি যে প্রোডাক্টটা আজকে বানাচ্ছি, এই যে চা বা কফিটা বানাচ্ছি, অর হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, এই যে প্রোডাক্টটা বানাচ্ছি, এইটা কাদের জন্য বানাচ্ছি, অ্যাকচুয়ালি নিড আছে কি না, এই প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি আমার এই নিডটা ড্রাইভ করবে কি না, অ্যাম আই ক্রিয়েটিং ইনাফ ভ্যালু ফর দ্য প্রোডাক্ট, ওইটা ইজ ইম্পর্ট্যান্ট। সেটা যদি না হয়, আজকে যদি আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা একটা প্রোডাক্ট নামালেন যেটা ডাজ নট হ্যাভ এনি নিউট্রিশনাল নিড, যেটা ডাজ নট হ্যাভ এনি টেস্ট প্রোফাইল, যেটা কাদের জন্য বানিয়েছেন সেটা আপনি নিজেই জানেন না, সেটা ডিস্ট্রিবিউশন মেকানিজম ঠিক নাই, যেটা 10 টাকার প্রোডাক্ট থাকার কথা রুরালে আপনি ডিস্ট্রিবিউশন করে রেখেছেন গুলশানে। সো দেয়ার আর মেনি থিংস যেটা করতে হবে এবং যেটাতে আমাদের ফোকাস দেওয়া উচিত, রেদার জাস্ট ব্লেমিং কনজিউমার্স যে ওরা খালি কম টাকার প্রোডাক্টই চায়। এইটা ইজ আ ভেরি wrong perception that everyone has. We need to come out from there. We need to build a brand. We need to create value. And when I say value, it's not only product and deliverables. It's the 4P concept. It is with the pricing as well. So we need to create enough value যাতে কনজিউমাররা যখন দেখেন, একটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ল্যাকটোজেন তো খুব, অফকোর্স ইটস এ প্রাইসিং প্রোডাক্ট, বা হচ্ছে ধরেন ফর্মুলার কথা যদি বলি, হ্যাঁ, বা মিল্ক নিয়ে যদি বলি, যে অনেক সময় দেখা যায় যে ডক্টর রেকমেন্ডেশনে কোনো না কোনো কারণে হচ্ছে বাচ্চাকে ফর্মুলা খাওয়াতে হয়। সো এরকমও দেখেছি আমরা হোম ভিজিটে যে হচ্ছে সিএনজি চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে, উই নো দেয়ার ইনকাম, বাট দে হ্যাভ ল্যাকটোজেন ইন দেয়ার হোম বিকজ ডক্টর হ্যাজ রেকমেন্ডেড ফর আ ফর্মুলা এবং হি ওয়ান্টস দ্য বেস্ট ফর হিজ কিড। তার মানে কি, আ ব্র্যান্ড has successfully established itself এবং established its purpose. সো আমাদের ফোকাস দেওয়া উচিত একটা ব্র্যান্ড ভ্যালুতে, ক্রিয়েটিং ভ্যালু ফর দ্য ব্র্যান্ড, নট অন দ্য প্রাইসিং। ভ্যালুটা যখন বলবো তখন হচ্ছে এই যে ভ্যালুটা বানাচ্ছি, এই যে প্রপোজিশন, এই যে প্রোডাক্টটা বানাচ্ছি, এইটা আসলে কি 10 টাকা পারসিভ ভ্যালু কি না 15 টাকা না 20 টাকা, সেটা ইনক্লুডেড। সো ইউ ফোকাস অন ক্রিয়েটিং ভ্যালু ফর দ্য প্রোডাক্ট বেসড অন দ্য নিড। কাস্টমার টাকা আছে না না আছে সেটা ইম্পর্ট্যান্ট না, যদি হি
ফাইন্ডস ইট আউট যে আমার এটাই দরকার, ও এটাই খাবে। সো প্রাইসিং ইজ নট আ বিগ ফ্যাক্টরস। এই একটা ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে ব্র্যান্ডের পেছনে সময় দেওয়া উচিত। প্রফেশনালিজম নিয়ে যদি বলতেন, আমাদের দেশে প্রফেশনালিজম আপনার মতে কি? ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যুটটাই পরা শুনলে লাইক আমি প্রত্যেকটা অর্গানাইজেশন আই এম আ পার্সন হু ইজ ভেরি ক্যাজুয়াল। শুধুমাত্র ইন্টারভিউর সময় আমি হচ্ছে স্যুটটাই পরা থাকে, আদার দেন দ্যাট আর অলসো লাইক স্টেক হোল্ডার মিটিংস, বাট আদার দেন দ্যাট ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যুটটাই পরা ইজ নট আ প্রফেশনালিজম। Professionalism depends on a couple of things. Are you prepared for the discussion? Are you disciplined? এবং do you know what is the outcome that you want? যাতে আপনি ডিসকাশনটা ওইভাবে নিতে পারেন। যার সাথে কথা বলছেন তাকে কি হ্যাভ ইউ রেড হিম অর নট, যাতে আপনি ওইভাবে ডিসকাশন ক্যারি করতে পারেন। এইগুলো হচ্ছে প্রফেশনালিজম। আমি আজকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড ওয়ার্কই করি নাই, আই হ্যাভ নট রেড এনি হিস্ট্রি, আই হ্যাভ নট ডান এনি রিসার্চ, হ্যাভ নট ডান এনি ডেটা মাইনিং, সেটা নিয়ে আমি আমার বসের সাথে চলে গেলাম। প্রফেশনালিজম টু স্ট্যান্ডস ফর মানে ফর এনিথিং রাইট, অর ফর এনিওয়্যার। সো বসের সাথে একটা মিটিংয়ে গেলাম, কোনো ডেটার ব্যাকআপ না নিয়ে গিয়েছি। বস ডাকলো সেলস মিটিং, আসো, বসলাম, এটা কি জানি না, কারণ কি আমি ডেটা মাইনিং করি নাই, অথবা আমি নিজের আন্দাজে কোনো আনসার দিচ্ছি উইদাউট এনি ভ্যালিডেশন। দিস ইজ নট প্রফেশনালিজম। নাম্বার টু, ডিসিপ্লিন। 10টার মিটিং, আমি ঠিক 10টার সময় আমি একটা কফি ব্রেক নিলাম, আমি কফি বানাতে চলে গেলাম, এদিক দিয়ে কিন্তু মিটিং শুরু হয়ে গেছে। দিস ইজ নট প্রফেশনালিজম। রেসপেক্টিং আদার্স। সো একজন একটা স্টেক হোল্ডার মিটিংয়ে আসছে, বাইরে থেকে আসছে, ইউ ক্যান বি আ বিগ বস, ভেরি ভেরি বিগ বস, বাট একজন স্টেক হোল্ডারকে টাইম দিয়েছি 3টা, উই হ্যাভ টু এনশিওর যে উই স্টার্ট দ্য মিটিং অ্যাট 3, হুএভার ইউ আর। সো দিস ইজ প্রফেশনালিজম। সো কথাবার্তা, দ্য আজকে একটা মিটিং করছি, সেই মিটিংয়ের উদ্দেশ্য এইখানে। সো আর ইউ স্পেন্ডিং, যার সাথে মিটিং করছি তারও সময়ের অভাব, আমারও সময়ের অভাব। সো আমরা এই 1 ঘন্টা আমাদের ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। মিটিংয়ের মাঝখানে এখন যদি আমি আজকে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন টাইপের ডিসকাশন শুরু করি, দিস ইজ নট প্রফেশনালিজম। সো দিজ আর প্রফেশনালিজম, নট অফকোর্স ব্লেজ মানে স্যুট পরা, ইফ ইট মেক্স ইউ কনফিডেন্ট যে আচ্ছা আজকে আমি একটু ফর্মাল পরে যাচ্ছি, একটা বড় মিটিং আছে, ইট মেক্স মি কমফোর্টেবল অ্যান্ড মেক্স মি কনফিডেন্ট, অফকোর্স ইউ ডু দ্যাট, বাট ওইটা দিয়ে প্রফেশনালিজম উই ডোন্ট কাউন্ট ইট ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখন ইন্টারভিউ দিতে গেলেও জেনজি এখন দে ডোন্ট ওয়্যার স্যুটস এনিমোর। আমরা ইন্টারভিউর সময় আমার মনে আছে ফার্স্ট ইন্টারভিউ নেসলেতে দিয়েছে উইথ টাই। সো এখন দে ডোন্ট ইভেন ওয়্যার ব্লেজার্স। সো থিংস হ্যাভ চেঞ্জড বিকজ দ্য ডেফিনেশন অফ প্রফেশনালিজম হ্যাজ চেঞ্জড। সো এই এমন কোনো প্রশ্ন কি আছে যেটা আপনি এখনো শোনেননি, অথচ আশা করেন কেউ প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করুক, যেটার উত্তরে আপনি কিছু বলতে চান? ফ্র্যাঙ্কলি স্পিকিং ওরকম নাই, বাট অনেকে অনেক সময় বলে যে হচ্ছে লেটসে, যেমন এইটা অনেক সময় আমিও ইউনিভার্সিটি থাকার সময় এটা মাথায় আসতো যে মার্কেটিং ইজ অল অ্যাবাউট মেকিং টিভিসিস। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আমি সবসময় চেষ্টা করি, যখনই মানে আমি চাই নতুন জেনারেশন অফ পিপল এটা আমাকে না সবাইকে জিজ্ঞেস করুক যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইচ ডিপার্টমেন্ট ইন দ্য অর্গানাইজেশন। এইচআর কী কাজ করে, ফাইন্যান্সের কাজ কী, মার্কেটিংয়ের কাজ কী, সেলসের কাজ কী। সো এই জিনিসগুলো জিজ্ঞেস করা উচিত। সো মার্কেটিং ইজ নট জাস্ট টু মেক টিভিসিস, marketing drives business, sales drives numbers, sales drives distribution, sales makes product available to the consumer, যেটা ছাড়া মার্কেটিং cannot drive business. So এই জিনিসগুলা উইথ দি কারেন্ট কনটেক্সট, যেটা আপনি থ্যাংক ইউ যে আপনি একটা সুন্দর একটা প্রোগ্রাম শুরু করেছেন, যেখানে আসলে যেটা আমরা কখনো পেতাম না ইউনিভার্সিটি থাকার সময়, বিকজ আমাদের কাছে আমরা লিঙ্কও পেতাম না যে কার সাথে যে কথা বলবো, কোনো ফোরামও আসতো না, কোনো অপরচুনিটি ছিল না, এবং আমরা যেটা পড়েছি কটলারের বই দেখেই পড়েছি। বাট রিয়েল এক্সাম্পলস টকিং টু দ্য রিয়েল কর্পোরেট পিপল, যারা একটা খুব বড় সময় ধরে আছেন, তারা তাদের প্রজেক্ট কিভাবে তারা ড্রাইভ করে, তারা কোম্পানি কিভাবে ড্রাইভ করছেন, তারা
বিজনেস কিভাবে ড্রাইভ করছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে নিজেদের ড্রাইভ করছেন, সেটা নতুন জেনারেশনকে শেখানো এবং নতুন জেনারেশনকে গাইড করা যে আজকে হয়তো বিবিএ পাশ করে বের হচ্ছ, বাট আই উইল গাইড দেম যে তুমি বিবিএর সাথে সাথে ইউ ফোকাস অন এআই কোর্সেস, ইউ ফোকাস অন লার্নিং ফ্রেঞ্চ। বিকজ কেন? বিকজ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ওয়েন ইউ হ্যাভ মাল্টি ল্যাঙ্গুয়েজ capability, your opportunity to work outside the country is higher. Because frankly মানে ইংলিশ তো সবাই বলে, বাট আপনি যদি একটু বাইরে কাজ করতে চান, ফ্রেঞ্চ, জার্মান এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। সো ওয়াই ডোন্ট ইউ লার্ন ফ্রেঞ্চ, ওয়াই ডোন্ট ইউ লার্ন জাপানিজ, ওয়াই ডোন্ট ইউ লার্ন জার্মান? অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং কেউ এটা আমাকে বলে নেই, বাট আমিও কাউকে বলতে চাই যে তুমি চেষ্টা করো ফ্রেঞ্চ শেখার, বিকজ দিস উইল এনশিওর যে তুমি আজকে আদার্স বাংলাদেশে থেকে সবুজ পাসপোর্টে বাইরে পোস্টিং পাওয়া খুব ডিফিকাল্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাট ইউ হ্যাভ দিস অ্যাডেড অ্যাডভান্টেজ, ইউ অ্যাকচুয়ালি ক্যান ইজিলি ওয়ার্ক আউটসাইড। সো মাই পয়েন্ট উড বি যে নতুন জিনিস কী করলে আমি আর একটু বড় হতে পারবো কোম্পানিতে, হাউ ক্যান আই গ্রো আউটসাইড অফ দ্য কান্ট্রি, এই জিনিসগুলো হচ্ছে মানুষদের বলাটা খুব ইম্পর্ট্যান্ট এবং বাচ্চাদের বলাটা খুব ইম্পর্ট্যান্ট, যাতে ওরা সেভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারে। এই একটা কোশ্চেন ইজ সামথিং প্রবলি আই উড লাভ টু টক অ্যাবাউট। আজকে একদমই আর হাতে সময় নেই, এই বিষয়ে নিশ্চয়ই আমরা আরেকদিন কথা বলবো। আমি শেষ প্রশ্ন করি, প্রশ্নটির আসলে 3টি ভাগ। আগামী 2 বছর বাংলাদেশের বিজনেস ল্যান্ডস্কেপ কি হবে? এই 2 বছরের জন্য ব্র্যান্ড মার্কেটিয়ারগণ নিজেকে কিভাবে প্রস্তুত করবেন এবং ছোট, মাঝারি ও বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে নিজেদেরকে টিকিয়ে রাখবে? এই মুহূর্তে আমরা তো উই অল নো যে উই আর গোয়িং থ্রু আ বিট অফ ডিফিকাল্টিজ ইন দি কান্ট্রি, রাইট? এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আগামী 1-1.5 বছর ইজ ভেরি ক্রুশাল ফর দ্য অর্গানাইজেশনস অর ফর দ্য কান্ট্রি ইটসেলফ, এবং ইটস নট অ্যাবাউট অর্গানাইজেশন, ইটস ফর অল অফ আস। সো একটা নির্দিষ্ট দিকে দেশটা মুভ করছে, একটা সার্টেনিটির দিকে আমরা যাচ্ছি। এখনও অনেক কিছু আছে আনসার্টেন, অ্যান্ড উই নো যে কী কী বিষয় আনসার্টেন। সো প্রবাবলি যখন একটা সার্টেন ডিসিশন আসবে এবং উই হ্যাভ আ ফিক্সড অথরিটি যারা হচ্ছে দেশটাকে মুভ করাবে, সো টিল দ্যাট টাইম আমি বলবো যে ইটস আ বিট ফর দ্য অর্গানাইজেশনস ইটস আ বিট শিকি, বিকজ কি করা উচিত, আমি কি এই ইনভেস্টমেন্টটা করবো এই মুহূর্তে, না আই ওয়েট ফর দ্য ইনভেস্টমেন্ট, যে যখন হচ্ছে দেশটা আর একটু স্টেবল হবে উই ইনভেস্ট দেয়ার। এবং ইটস আ বার্নিং কোশ্চেন রাইট নাও, অল দি মাল্টিন্যাশনালস রাইট নাও আর হ্যাভিং ডাউটস। আমার মনে আছে আমি গত 2 বছর 3 বছর আগ পর্যন্ত যখন বিজনেস কেস বানাতাম, আমাদের প্রথম ইয়েই থাকতো যে উই আর রানিং উইথ আ 7-8% GDP growth for the last 1 decade or so, more than 1 decade. Inflation was probably at a very stagnant level. We had a big foreign investment. আমরা অনেকগুলো ইকোনমিক জোন প্রিপেয়ার করেছিলাম যেখানে উই হ্যাড ট্যাক্স অ্যাডভান্টেজেস, উই আর অফারিং ট্যাক্স অ্যাডভান্টেজেস, এবং দেওয়ার কোম্পানিজ কামিং ইন। হুন্ডাই আসলো, তারপর বড় বড় ইকোনমিক জোনে বড় বড় ফার্ম ঢুকে গেল, জাপানের ইনভেস্টমেন্ট হলো। So things were good, but of course we faced one challenge, of course, and that's for the betterment of the country. But এখন যেহেতু we don't have a strong right now stable situation, আগামী 1-1.5 বছর এরকমই থাকবে। সো এই বার্নিং কোশ্চেনগুলোর আনসার দেওয়া সম্ভব না। কোম্পানিজ উইল হ্যাভ ডাউট, নট এমএনসি, আজকে লোকাল কেউ যদি বলে যে আচ্ছা আমি 100 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরিটা বানাতে চাই, হোল্ড অন, বিকজ ইটস আনস্টেবল, হয়তো তোমার নিড আছে, জাস্ট একটু পরে করি, একটু স্টেবল হোক তারপর। সো ইটস আ বার্নিং কোশ্চেন রাইট নাও, শুড উই ইনভেস্ট, শুড উই নট ইনভেস্ট, শুড উই টেক মানি, আর বাইরে থেকে কি ইনভেস্টার এসে ইনভেস্ট করবে, করা উচিত, করবে কি না, এই কোশ্চেনের দোদুল্যমান অবস্থায় আসলে কোম্পানিগুলো যাচ্ছে। মাই সাজেশন টু দি ইয়াং মার্কেটার্স উড বি, of course you plan for, because marketeers not only drive for current business sustainability but also for expansion and growth. So current business যেটাকে আছে সেটাকে ঠিক মতো ড্রাইভ দেওয়াটা উড বি প্রায়োরিটি 1। আমার কোথায় কোথায় অপরচুনিটি আছে এই কারেন্ট ব্র্যান্ডটাকে নিয়ে, কোথায় কোথায় ফার্দার যাব,
কি করা যায় আরও ফার্দার এই বিজনেসটা বা এই ব্র্যান্ডটাকে যাতে আমি গ্রোথ দিতে পারি, সেইটাকে ইউ হ্যাভ মোর প্রায়োরিটি। ইনোভেশন অফকোর্স ইউ প্ল্যান, বাট ডু টেস্ট মার্কেটস। যদি করতেই হয় ফর গ্রোথ, ইউ ডু টেস্ট মার্কেট। এখনই হাই ইনভেস্টমেন্ট বসে মেশিন বসিয়ে কাজ করার দরকার আপাতত প্রবলি নেই। অথবা ইউ নো ইউর বেস্ট, বাট মাই সাজেশন উড বি ডোন্ট গো ফর right now investment. Rather, you focus on test markets, you do test markets and you launch, see the result, that will give you confidence as well, and then you focus on investment and you move ahead. So to the new marketeers or to the marketeers or to the organizations, I would say a bit go with a steady approach. You can be big or small, doesn't matter. স্মলের জন্য 10 টাকা ইনভেস্টমেন্ট আর বিগের জন্য 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট, বোথ আর সেম। হয়তো 10 টাকা না, বাট অ্যাটলিস্ট স্মলের জন্য 1 কোটি আর 10 কোটি আর 100 কোটি, বোথ হ্যাজ সেম মিনিং টু দেম। সো প্রবাবলি let it flow, let the country become a bit more stable, let the inflation come down, let people to have more, because এই মুহূর্তে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, এই মুহূর্তে we have almost more than a lakh more than a million, I think, below the poverty line people. তারপর মানুষের আছে আপনার বাস্কেট স্পেন্ড হ্যাজ রিডিউসড। সো যেখানে পারচেজিং পাওয়ার ইজ ইন আ কোশ্চেন, সেখানে নতুন জিনিস এসে নতুন ইনভেস্টমেন্ট করে আগানোটা ডাজ নট মেক সেন্স। যেখানে জিডিপি গ্রোথ ইজ অ্যাট 3%, এই বছর তো বাংলাদেশ ব্যাংকের ফোরকাস্ট হচ্ছে প্রবলি গোনা হিট সামওয়্যার অ্যারাউন্ড 3.9। সো যেখানে 6-7% ছিল সেখানে 3.9। সো দ্য ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক পার্ট ইজ নট টেলিং ইউ যে উই আর ইন আ ভেরি ভেরি গুড শেপ। সো আমি বলবো যে জাস্ট হোল্ড অন, have test markets, hold on to your investment and you expand further. Soon the country has stability. চমৎকার, অনেক অনেক ধন্যবাদ নাইম। Thank you for the time. খুবই ভালো লাগলো কথা বলে। Thank you for the time. অনেক কিছু আমার শেখা হলো। কি বলেন? প্রিয় দর্শক, আজকের এই আড্ডায় আমরা জানলাম যে মানুষটা বড় ব্র্যান্ডের মুখ হয়ে ওঠেন, তার ভেতরেও থাকে ভয়, দ্বিধা আর শিখতে চাওয়ার আগ্রহ। নাজমুল হুদা নাইম আমাদের মনে করিয়ে দিলেন ক্যারিয়ার মানে শুধু জব না, এটা একটা প্রতিনিয়ত সংগ্রাম, যা শুরু হয় নিজেকে বোঝা থেকে। আজকে আমরা শিখলাম ব্র্যান্ড টিকে থাকে তখনই যখন তার পেছনে দাঁড়িয়ে থাকে একজন সাহসী মানুষ, একদল সাহসী মানুষ। আগামী এশোতে আসবো আরেকজন মেধাবী পরিশ্রমী মানুষকে সঙ্গে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অন্যদের জানাবেন এশোর কথা, আর সোনার ভেতর দিয়ে গড়ে তুলুন আপনার ভাবনা। ভালো থাকবেন, টাটা।